তো দর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই কবিতাটি, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। কিন্তু দর্শক আপনারা জানেন যে খোকা আর বাড়ি ফেরেনি। ১৯৫২ সালের কথা বলছি আপনাদের। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন রফিক উদ্দিন আব্দুল জব্বার আর আবুল বরকত এবং আরো অনেকে। আ মায়ের মুখের ভাষা রক্ষার আন্দোলনে শহীদ হয়েছিলেন তারা। পৃথিবীর ইতিহাসে তারা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর সেই শহীদদের মর্যাদা দিয়েছিল পুরো বিশ্ব। আমাদের ভাষা আন্দোলনের প্রতি বিশ্বজুড়ে সম্মান প্রদর্শন করতে মানুষের ভাষা আর সংস্কৃতির অধিকারের প্রতীক হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কো আমাদের ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। আর প্রতি ২১শে ফেব্রুয়ারিতে আমরা বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে আমরা কিন্তু গর্বের সাথে পালন করি এই ২১শে ফেব্রুয়ারি। এবং এই ২১শে ফেব্রুয়ারি কারা করেছিল? করেছিল ছাত্ররা। মূলত ছাত্ররা। এখন দর্শক সেই ১৯৫২ থেকে আমরা যাই একটু ১৯৭১ এ। ১৯৭১ এ শাফি ইমাম রুমি বিদেশে পড়তে যাওয়া একদম প্রায় ঠিক হয়ে গিয়েছিল। আ এই ১৯ বছরের মেধাবী ছাত্র রুমি কিন্তু ১৯৭১ এ বিদেশে না যেয়ে মাতৃভূমির জন্য লড়াইয়ে যোগ দিয়েছিল। পাকিস্তান বাহিনীর নির্মম নির্যাতনের মুখে তার মতো আরো অযুত লক্ষ তরুণের মতো রুমি শহীদ হয়েছিলেন। আর তার মা জাহানারা ইমাম তার ডায়েরিতে লিখেছিলেন, রুমি, 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 আমি কেমন করে কার কাছে তোর খবর পাবো? জাহানারা ইমাম লিখেছিলেন, রুমি নেই, আলতাফ নেই, জুয়েল নেই, বদি, বাশার, হাফিজ নেই, আজাদ নেই, 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 ওরা কেউ নেই। দর্শক, এবার চলে আসি ৯০ এর গণ-অভ্যুত্থানে। সেই গণ-অভ্যুত্থানে শহীদদের কথা মনে আছে আপনাদের? স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সেই উত্তাল সময়ের কথা মনে আছে? সেই দিন আর এই দিন ২০২৪, ২০২৫। আজ আমাদের ছাত্রদের মুখে মায়ের ভাষা রক্ষার দাবি নেই। আছে ১, ২, ৩, ৪ জাতীয় অশ্লীল কুৎসিত স্লোগান। যাদের হাতে একসময় থাকতো জাতীয় পতাকা, আজকে তাদের হাতে আমরা দেখি এক বয়োজ্যেষ্ঠা নারীর অন্তর্বাস। যেই তরুণদের বুকে পিঠে লেখা থাকতো স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আজ সেই তরুণরা এক অনির্বাচিত অবৈধ সরকারের সাথে ক্ষমতার ভাগাভাগি করে ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে চায়। একদিন যারা এই দেশের শ্রমজীবী আপামর মানুষের অধিকার রক্ষার সংগ্রামী নায়ক ছিল, আজ তারা মানুষের চোখে সবচেয়ে বড় খলনায়ক। দেশের জন্য জীবন দেওয়া তরুণরা আজকে নিজেদের ক্ষমতা আর পদ রক্ষায় ব্যস্ত। যারা একসময় একটি মানচিত্রের জন্য লড়াই করেছিল, তারা আজকে একটি দেশকে ধ্বংসের কারিগর, দেশ বিক্রি করার meticulous প্ল্যানের ঘুঁটি। যারা মানুষের অধিকার আদায়ের শপথ করেছিল, আজকে তারা চাঁদাবাজি করে, লুটপাট করে, নিরীহ মানুষের বাড়িঘর ভেঙে দেয়। আজকে তাদের হাতে বই নেই। আছে কোনো গরিব গৃহস্থের কাছ থেকে লুট করে আনা কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি। প্রিয় দর্শক, আমি শুরুতে যেমনটা বলছিলাম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম একসময়। কদিন আগে একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে তাণ্ডব আমরা দেখলাম, তাতে আমি অবাক হয়ে গেছি। এবং আমি নিশ্চিত যে আপনারা সবাই খুব অবাক হয়েছেন। দর্শক, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় একটা খুব সুন্দর
পথ আছে, রাস্তা আছে। সারি, সারি বৃক্ষশোভিত চারিদিকে ধানক্ষেত। অপূর্ব সুন্দর একটি রাস্তা। এই রাস্তাটিকে আমরা একসময় ছাত্র থাকাকালীন আমরা একসময় বলতাম হাইওয়ে টু হেভেন। আজ সেই হাইওয়ে টু হেভেন হয়ে গেছে হাইওয়ে টু হেল, এক নজিরবিহীন নারকীয় তাণ্ডবের কারণে। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, গত ১ বছরে আমরা দেখলাম কথায়, কথায় এক কলেজের ছাত্ররা গিয়ে ভেঙে দিচ্ছে আরেক কলেজের ভবন। তারা খুলে আনছে আরেক কলেজের সাইনবোর্ড, সিলিং ফ্যান, কম্পিউটার। কথায়, কথায় এরা রাস্তা আটকে নিরীহ মানুষদেরকে ভুগিয়ে আদায় করছে বিভিন্ন দাবি-দাওয়া। আর তাদের মুখের ভাষা এমন অশ্লীল যে শহীদ সালাম, বরকত, রফিক আজকে বেঁচে থাকলে লজ্জায় তারা মুখ লুকাতেন। দর্শক, লোকে বলে পৃথিবীতে যত ধরনের পেশা আছে তার মধ্যে সবচেয়ে মহান পেশার নাম শিক্ষকতা। কেন বলে? কারণ দর্শক, শিক্ষকরা সেই মানুষ যিনি জীবনভর পালন করেন অন্যের সন্তানকে। যার নিজের ঘরে আলো না জ্বললেও তিনি আলোকিত করেন অন্যের ঘর। যিনি নিজের ব্যক্তিগত দুঃখ কষ্ট একপাশে সরিয়ে রেখে জ্ঞানের আলো ছড়ান ছাত্রদের মধ্যে। এই কারণে আমরা শিক্ষকদের বলি মানুষ গড়ার কারিগর। বাংলাদেশে গত ১ বছরে ছাত্রদের হাতে শিক্ষকদের অসম্মান আর নির্যাতনের যে লজ্জাজনক চিত্র আমরা দেখেছি, সেটি কি পৃথিবীতে আর কোনো দেশে আমরা হতে দেখেছি? ইউনূসের অনেক সমালোচনা অনেকে করেন। আমিও করেছি। এই অনুষ্ঠানে আমরা সবাই করেছি। কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ইউনূসের সবচেয়ে বড় অপরাধ কি? আমি বলব তার সবচাইতে বড় অপরাধ তিনি শুধু একটি দেশকেই ধ্বংস করেননি, তিনি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করেছেন। দর্শক, একটি ভবন পোড়ালে ভবন আবার নির্মাণ করা যায়। একটি দেশের অর্থনীতি ধ্বংস হলেও সেটাকে আবার জাগিয়ে তোলা হয়তো সম্ভব। কিন্তু একটি দেশের একটি গোটা প্রজন্ম যদি অন্ধকারে চলে যায়, তাকে আপনি ফিরিয়ে আনবেন কিভাবে? দর্শক, মানুষ হত্যা করলে তাকে হন্তারক বলে। একটি দেশের ভবিষ্যৎকে হত্যা করলে তাকে কি বলে? আমি এই প্রশ্নটি আজকে রেখে গেলাম আপনাদের কাছে।